আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। নামজারি আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথমেই আমাদেরকে চলে যেতে হবে land.gov.bd এই ওয়েবসাইটটিতে। ওকে, এই ওয়েবসাইটে চলে আসার পরে আমরা যেহেতু নামজারি করব সেক্ষেত্রে নামজারির এই অপশনটাতে ট্যাপ করব। ওকে, এই অপশনটাতে আসার পরে নিচে চলে আসবো নামজারির সম্পূর্ণ অপশনগুলো বা ইন্টারফেসটা এখানে চলে আসবে। যেহেতু আমরা নতুন আবেদন করব সেক্ষেত্রে নামজারি আবেদন এই অপশনটাতে যাব। এখানে আসার পরে ফর্মটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। তো এখান থেকে প্রাথমিকভাবে নামজারি করতে হলে সর্বপ্রথমে আমাদেরকে একটা কোড ফি নিতে হবে, কোড ফি নম্বর তৈরি করতে হবে। তো সেটা তৈরি করার জন্য নতুন নামজারি আবেদনের কোড ফি নম্বর তৈরি করতে চাই এই অপশনটাতে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে আপনার বিভাগ, জেলা, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে নাম। এখন এখানে নাম বলতে কার নাম দিবেন? এখানে হচ্ছে যিনি গ্রহীতা, মানে আপনার যে দলিল আছে সেই দলিলে যিনি গ্রহীতা, সেই গ্রহীতার নাম এখানে এনআইডি কার্ড অনুযায়ী হুবহু লিখে দিতে হবে। তো অনেক সময় দেখা যায় যে এনআইডি কার্ডের সাথে আহ, দলিলের বানানে কিছুটা সামঞ্জস্য থাকে, সেক্ষেত্রে আপনি এনআইডিতে যে নামটা আছে সেই নামটাই ফলো করবেন, সেই নামটা অনুযায়ী এখানে দিয়ে দিবেন। তো এখানে নাম দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে আপনার এনআইডিতে যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে হুবহু দিয়ে দিতে হবে। ঠিকানা দেওয়ার পরে এখানে যে মোবাইল নাম্বারটা ইউজ করবেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই গ্রহীতার একটা মোবাইল নাম্বার ব্যবহার করবেন, অথবা গ্রহীতার যদি কোনো প্রতিনিধি আবেদন করে থাকে সেই প্রতিনিধির নাম্বারও চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর, এনআইডি কার্ড অনুযায়ী আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমাদের সবগুলো অপশন ফিল আপ করা এখান থেকে যদি হয়ে যায় তারপর হচ্ছে পরবর্তী অপশনটিতে আমরা ট্যাপ করব। তো যেহেতু আমাদের নামজারি কোড ফি নম্বরের জন্য আমাদেরকে পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে মোবাইল ওয়ালেট আর একটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। আমি সবসময় বলি আপনার ইন্টারনেট ব্যাংকিংটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে বিকাশের মাধ্যমে করলে আমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং এর ঢুকেও আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইন্টারনেট ব্যাংকিং এ ঢুকলাম, তারপর হচ্ছে অগ্রসর হন এই অপশনটাতে ট্যাপ করলে এখানে দেখুন যে আপনার বিকাশ মোবাইল ব্যাংকিং এর সবগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে। আপনি যদি ব্যাংকের কার্ডের মাধ্যমে দিতে চান তাহলে এক পে এই অপশনটাতে ট্যাপ করে তারপর হচ্ছে বাকি অপশনগুলো ফিল আপ করতে পারেন। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে বিকাশ। তো এখান থেকে পেমেন্ট দিলাম। এরপর হচ্ছে স্বাভাবিকভাবে আপনার যে নাম্বার থেকে বিকাশে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে প্রবেশ করাবেন। তারপর হচ্ছে কনফার্ম দিবেন। আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড দিয়ে আপনার পিন নাম্বার এখানে দিয়ে হচ্ছে টাকাটা পেমেন্ট করে দিবেন। টাকা পেমেন্ট যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এখানে দেখবেন যে কোন নাম্বারটা ব্যবহার করে আপনি নামজারি কোড ফি সম্পন্ন করছেন সেটা এখানে আসছে, এবং নামজারি কোড ফির নম্বরটাও এখানে চলে আসছে। তো এখানে তখন আমি নামজারি কোড ফির নম্বরটা এটা কপি করে আপনি আলাদা করে রেখে দিবেন, কারণ হচ্ছে পরবর্তীতে কিন্তু আপনার এটা প্রয়োজন হবে। ওকে, এটা রাখার পরে আমরা এই কোড ফি নম্বরটা এখান থেকে কপি করব। কপি করার পরে আবেদন ফর্ম যাব, এবং এই যে মোবাইল নাম্বারটা এখানে ব্যবহার করলাম এই মোবাইল নাম্বারটাও আমাদের প্রয়োজন হবে। এই মোবাইল নাম্বারটাও আপনি আলাদা করে নোটপ্যাডে সেভ করে রাখবেন। এরপর হচ্ছে আমরা আবেদন ফর্ম এটাতে ট্যাপ করব, এবং যে কোড ফি নম্বরটা পেলাম সেই কোড ফি নম্বরটা এখানে আমরা পেস্ট করাবো। আচ্ছা, মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম এবং কোড ফি নম্বরটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। ওকে, কোড ফি নম্বরটা দিয়ে দেওয়ার পরে এটা ভেরিফাই করবো। এখান থেকে ভেরিফাই ক্লিক করলে কিন্তু দেখুন এটা ভেরিফাই হয়ে গেছে এবং নিচের অপশনগুলো ওপেন হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা এক নম্বর যে অপশনটা এখানে আছে যে আমরা কিভাবে জমির মালিক হলাম সেই জিনিসটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ক্রয় সূত্রে মালিক হন তাহলে ক্রয় সূত্রে দিবেন, যদি ওয়ারিশ সূত্রে হন ওয়ারিশ সূত্রে এটা সিলেক্ট করবেন, হেবা হলে হেবা দিবেন, ডিক্রি হলে ডিক্রি দিবেন, যদি নিলামে পান তাহলে নিলাম দিবেন, বন্দোবস্ত হলে বন্দোবস্ত, অধিগ্রহণ অধিগ্রহণ। তো এগুলো হচ্ছে এখান থেকে আপনি যেভাবে জমির মালিকানা হলেন, যদি সাবকবলা হয়ে থাকে তাহলে যেহেতু ক্রয় সূত্রে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে ক্রয় সূত্রে এটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে হচ্ছে 2 নম্বর অপশনে চলে আসবো, ক্রেতা বাদী গ্রহীতার তথ্য, ব্যক্তি মালিকানা জমির জন্য আবেদন। যেহেতু আমরা ব্যক্তি মালিকানা জমির জন্য আবেদন করতেছি সেক্ষেত্রে ব্যক্তি মালিকানা জমির জন্য আবেদন এটাতে ট্যাপ করব। আর অনেক সময় প্রাতিষ্ঠানিক আবেদন হয়, সেটা নিয়ে আবার ভিন্ন ভিডিও করব যে প্রাতিষ্ঠানিক আবেদন কিভাবে করতে হয়। তো ব্যক্তি মালিকানা জমির জন্য আবেদন এটা আমরা ট্যাপ করবো, এবং এখান থেকে 18 বছরের ঊর্ধ্বে সকল গ্রহীতার জাতীয় পরিচয়পত্র আছে কিনা। তো এখানে নাবালক যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে না দিব, আর যদি সাবালক হয়ে থাকে সবগুলোই যদি 18 বছরের উপরে হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে হ্যাঁ দিব।
ওকে, আমরা হ্যাঁ দিয়ে তারপর হচ্ছে এখান থেকে আমরা গ্রহীতা দিব। যেহেতু এখান থেকে আমরা কে আসলে জমিটার জন্য আবেদন করতেছে তার ইনফরমেশন হচ্ছে এখানে আগে দিতে হবে। যেমন যদি গ্রহীতা নিজেই এখানে আবেদন করে থাকে তাহলে গ্রহীতার তথ্য, আর যদি গ্রহীতার প্রতিনিধি, যদি বাবারটা ছেলে করে থাকে বা ছেলেরটা অন্য কেউ করে থাকে, সেক্ষেত্রে প্রতিনিধি হিসাবে এখানে তার তথ্য দিতে হবে। তো এখান থেকে আমরা গ্রহীতার নিজের তথ্য এখানে দিয়ে দিব। তো গ্রহীতার তথ্য সিলেক্ট করে এখানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হুবহু মিল রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কারণ হচ্ছে যদি এনআইডি কার্ড অনুযায়ী আপনি সম্পূর্ণ তথ্যটা না দেন তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ কমপ্লিট হবে না। তো এখান থেকে জাতীয় পরিচয়পত্র নম্বর গ্রহীতার দিয়ে দিতে হবে। ওকে, আমি একটু সিকিউরিটির জন্য হচ্ছে এগুলা দেখা যায় বিভিন্ন নম্বরগুলো আমি একটু হাইড করে রাখবো, আপনারা আপনাদের নম্বরগুলো এখানে দিয়ে দিবেন। তারপর যদি আপনাদের কোনো জায়গায় বোঝার কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টস করে জানাবেন, আমি সেগুলো সলিউশন করার চেষ্টা করব। আমরা এখানে নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ এগুলো সব হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী দেখে দেখে ফিল আপ করে দিব। আচ্ছা, এ পর্যন্ত যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে হচ্ছে আমরা নিচে চলে আসবো 2.1 অপশনটিতে। যোগাযোগ এবং ওটিপি এসএমএস পাঠানোর জন্য মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। তো আমি এখানে একটু আপনাদেরকে পরে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে সকল ধরনের যোগাযোগ, ওটিপি, এসএমএস পাঠানোর জন্য যে কোনো একজন গ্রহীতার নিজের মোবাইল নাম্বার বাধ্যতামূলকভাবে দিতে হবে। গ্রহীতাদের নিজের মোবাইল নম্বর না থাকলে পরিবারের দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যদের মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। এক্ষেত্রে মূল গ্রহীতা কর্তৃক উক্ত নম্বর ব্যবহারের অনুমতিপত্র শুনানির দিনে সহকারী কমিশনার ভূমিকে দেখাতে হবে। এক্ষেত্রে মূল গ্রহীতা কর্তৃক উক্ত নম্বর ব্যবহারের অনুমতিপত্র শুনানির দিনে সহকারী কমিশনার ভূমিকা দেখাতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। অন্যথায় নামজারি আবেদনটি নামঞ্জুর বা বাতিল বলে গণ্য হতে পারে। কারণ হচ্ছে এখানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার শুনানির দিন যিনি কমিশনার আছেন তাকে দেখাতে হবে। তো এখানে আমরা হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। ওকে, এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে আমরা 3 নম্বর অপশনটিতে এখানে চলে আসব। এখানে টোটাল ঠিকানা দিতে হবে আর কি। এখন হচ্ছে মৌজা, আমরা আসলে কোন মৌজার দলিলটা এখানে মিউটেশন করতে চাচ্ছি সেই মৌজার জেল নাম্বার দিয়ে হচ্ছে আমাদেরকে এটা সার্চ করতে হবে। আমরা এটা পেয়ে গেলাম। এটা পেয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা নিজের অপশনটিতে চলে আসব। দেখুন এখানে 4 নম্বর অপশনে আছে আবেদন সংক্রান্ত ঘোষণা, সর্বশেষ রেকর্ড অথবা নামজারি হতে জমির মালিকানার ধারাবাহিকতা আছে কিনা। তো এটা আমরা এখানে হ্যাঁ দিব। আবেদনকারীরা দলিল মূলে মালিকানা দাবি হিস্সা সঠিক আছে কিনা, তো এটাও হ্যাঁ দিব। আবেদিত জমি দখলে আছে কিনা, তো হ্যাঁ আবেদিত জমি দখলে আছে, এটা দিয়ে দিব। আংশিক খাস, আংশিক অর্পিত, আংশিক অধিগ্রহণকৃত আছে কিনা, এটাও আমরা এখানে না দিয়ে দিব। তো এটা খাস নাই কোনো প্রকার, তো এগুলো আমরা এখান থেকে না দিয়ে দিব। আবেদিত জমিতে কোনো দেওয়ানি মামলা আছে কিনা, তো এটা না দিব যেহেতু কোনো দেওয়ানি মামলা নাই। জমিতে সরকারি কোনো স্বার্থ আছে কিনা, সরকারি কোনো স্বার্থ এই জমিতে নেই। সর্বশেষ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা, তো আপনি যে দলিলটা করছেন সেটা সর্বশেষ আপনি কি কর দিচ্ছেন কিনা বা খাজনা দিচ্ছেন কিনা সেই জিনিসটা এখানে উল্লেখ করতে হবে। যদি দিয়ে থাকেন হ্যাঁ দিবেন, না দিয়ে থাকলে এখান থেকে না দিয়ে দিবেন। আবেদনে তফসিলভুক্ত জমির সর্বশেষ জরিপের তথ্য, এখন হচ্ছে আবেদনে যে তফসিলটা আছে সেই তফসিলে আপনি যেই রেজিস্ট্রিটা করছেন বা যেই দলিল করছেন সেই দলিল সর্বশেষ কোন জরিপের মাধ্যমে করছেন, সেটা কেএস, বিআরএস কোনটার মাধ্যমে করছেন সেটা হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। আমরা বিআরএস দিয়ে দিব যেহেতু বিআরএস এর মাধ্যমে হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা পর্চা দেখলে বুঝতে পারবেন বা দলিলের ভিতরে এই জিনিসটা উল্লেখ আছে। আবেদনে বর্ণিত জমির তফসিল, এটা হচ্ছে আমরা জমি। আরেকটা অপশন আছে হচ্ছে অ্যাপার্টমেন্ট ফ্লোর স্পেস, যেহেতু এটা কোনো অ্যাপার্টমেন্ট না সেক্ষেত্রে শুধুমাত্র জমি দিব। গ্রহীতাদের এই মৌজায় কোনো খতিয়ান আছে কিনা, তো আমরা এখানে না দিয়ে দিব যেহেতু এই মৌজায় বর্তমানে কোনো ধরনের খতিয়ান এই যে গ্রহীতা আছে সেই গ্রহীতার নেই। সেক্ষেত্রে সবগুলো অপশন যদি সঠিকভাবে ফিল আপ করা হয়ে থাকে প্রয়োজনে আপনি বারবার একটু দেখে নেবেন। ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে পরবর্তী অপশনটিতে ট্যাপ করে দিবেন। পরবর্তী অপশনটিতে ট্যাপ করলে এখানে একটা নোটিফিকেশন আসবে যেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সাথে হুবহু মিল রেখে তথ্য পূরণ করা হয়েছে। এটা ডিক্লারেশন আপনাকে এখান থেকে দিতে হবে। তো আমরা এখানে হ্যাঁ দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দেওয়ার পরে আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড চলে যাবে যেটা ওয়ান টাইম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে এবং সেই কোডটা 5 মিনিটের ভিতরে এখানে আপনার ফিল আপ করতে হবে। আমরা যাচাই ট্যাপ করে দিলাম, দেখুন এটা কিন্তু যাচাই হয়ে গেছে। তো দেখুন এনআরডি অনুযায়ী সবকিছু যদি ঠিকঠাক দেন তাহলে এখানে যাচাইকৃত লেখা চলে আসবে। এটা চলে আসলে পরবর্তী অপশনটিতে ট্যাপ করে দিবেন। তো এখন হচ্ছে আপনার জমির তফসিল এবং গ্রহীতার তথ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তবে এগুলো ফিল আপ করার পূর্বে আপনার অবশ্যই
গ্রহীতা এবং হচ্ছে যিনি আপনার এটা আবেদন করবে, কোনো যদি প্রতিনিধি থাকে তাহলে আপনার সেই প্রতিনিধির তথ্য কিন্তু এখানে সাবমিশন করতে হবে। আর যদি গ্রহীতা নিজে আবেদন করে থাকে শুধুমাত্র গ্রহীতা ছবি কিন্তু এখানে দিতে হবে। যদি গ্রহীতা একাধিক হয়ে থাকে একাধিক সবার ছবি এখানে স্ক্যানিং করার মাধ্যমে আপলোড করতে হবে। সেগুলো যদি আপনার থাকে তাহলে এই কাজটা আপনি এখানে করতে পারবেন। তো এখান থেকে খতিয়ানের ধরন হিসেবে আপনি এখানে আপনি যে পর্চা থেকে এখান থেকে জমি কিনেছেন বা জমির দলিল করেছেন সেটা দলিলে উল্লেখ আছে যে খতিয়ান, সেই খতিয়ানটা এখানে উল্লেখ করবেন। ওকে, খতিয়ানটা উল্লেখ করার পরে হচ্ছে এখানে ভেরিফাই এটাতে প্রেস করবেন। ভেরিফাই প্রেস করার পরে সবগুলো অপশন ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি দাগ নাম্বার দিতে পারবেন। দাগ নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে এবং দাগ নাম্বারগুলো দেওয়ার সময় অবশ্যই এখানে আপনি বাংলায় লিখবেন। বাংলায় লিখলে একটু সুবিধা আছে। বাংলা লেখার পরে জমির পরিমাণটা এখানে লিখে দিতে হবে যে কত শতাংশ জমি আপনি এখানে করতে চাচ্ছেন। আচ্ছা, শুধু 10 লিখবেন না, 0.10 লিখলে এটা 10% লেখা আসবে এবং নিচে খেয়াল করবেন যে আপনার জমিটা ঠিকঠাক মতো এখানে আসছে কিনা। তো এখানে দলিল নাম্বার দিতে হবে। আপনার দলিলের উপরে ডান পাশে দেখবেন দলিলের নাম্বারটা দেওয়া আছে, সেই দলিলের নাম্বার এখানে লিখে দিতে হবে এবং দলিলের তারিখ দলিলের ভিতরে দেওয়া থাকে সেই তারিখটা এখানে উল্লেখ করতে। আচ্ছা, দলিলের তারিখ দেওয়ার পরে এখানে হচ্ছে জেলা দেওয়া থাকবে এবং সাব রেজিস্ট্রার অফিসের নাম, যে অফিসে আপনার এটা রেজিস্টার হয়েছে সেই অফিসের উপজেলার নাম এবং সেই সাব রেজিস্ট্রার অফিসের ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে আবেদিত মোট জমির পরিমাণটা এখানে দেখতে পারবেন। যদি আরো কোনো খতিয়ান থাকে সেই খতিয়ানগুলো যদি সংযুক্ত করতে চান তাহলে আরো খতিয়ান সংযুক্ত করুন, এটাতে ট্যাপ করে আপনি এখান থেকে খতিয়ান যোগ করতে পারবেন। আবার যদি এই খতিয়ানের অনুকূলে আরো কোনো দাগ থাকে সেই দাগও আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন। আরো দাগে সংযুক্ত করুন, এটা অ্যাড করলে কিন্তু এখানে সেই দাগ থেকে কতটুকু জমি দিয়েছে দলিল নাম্বার সহ এটা এখানে উল্লেখ করবেন। তো এরপরে যদি আরো কোনো দলিল থাকে বা দুইটা দলিলে যদি আপনার সেম দাগ নাম্বার থাকে তাহলে দলিল যদি সংযুক্ত করতে চান তাহলে আরো দলিল সংযুক্ত করুন, এটাতে চেক করতে হবে। তো এভাবে করে হচ্ছে আপনি এখান থেকে দাগ খতিয়ানগুলো অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করে নেওয়ার পরে নিচে চলে আসবেন। নিচে চলে আসতে দেখবেন যে 2.1 এ আছে বাদী অথবা গ্রহীতার তথ্য। এখানে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ এগুলো সব দেওয়া থাকবে। এরপর হচ্ছে এখান থেকে জেলাটা সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে ঠিকানা এনআইডি কার্ডের ভিতরে সেম হুবহু যা আছে সেই ঠিকানাটাই এখানে উল্লেখ করে দিতে হবে। এখান থেকে যে বিষয়টা বলছিলাম বাদী গ্রহীতার ছবি সংযুক্ত করতে হবে, এটার উপরে ট্যাপ করবেন তাহলে হচ্ছে এখানে ছবির অপশনটা চলে আসবে। জাস্ট ছবিটা এখান থেকে আগে থেকে স্ক্যান করে রাখছি, তো ছবিটা এখানে বসিয়ে দিলাম, ছবিটা আপলোড হচ্ছে। পরবর্তীতে নিচে চলে আসবেন, এখানে আবেদনকারী তথ্য হিসাবে প্রতিনিধি যিনি আছেন ওনার ইনফরমেশন এখানে দিতে হবে। তো প্রতিনিধি হিসাবে আমি যিনি গ্রহীতা আছেন ওনাকেই দিয়েছি, সেক্ষেত্রে ওনার ছবি অ্যাড করে দিলাম। তো এরপর হচ্ছে এখানে ঠিকানাটা অ্যাড করতে হবে, ঠিকানাটা হুবহু উপরটা কপি করে নিচে বসিয়ে দিব। তো এটা হচ্ছিল ইনফরমেশন, এটা ছিল দাতা এবং হচ্ছে প্রতিনিধির ইনফরমেশন। তো এটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে পরবর্তী অপশনটিতে ট্যাপ করে দিব। তো এরপরে হচ্ছে দাতার যে তথ্য আছে দাতার তথ্যগুলো এখানে দিতে হবে। দাতার তথ্য সংযোজন করুন, এই অপশনটাতে ট্যাপ করলে কিন্তু দাতার অপশনগুলো এখানে ওপেন হয়ে যাবে। অ্যাকচুয়ালি দাতা কে আছে সেই দাতার তথ্য এখানে দিতে হবে। এটা দেওয়ার পরে সংযোজন অপশনটিতে এখানে ট্যাপ করবেন। একটা বিষয় হচ্ছে দাতা যদি জীবিত থাকে জীবিত দিবেন, মৃত থাকলে মৃত দিতে হবে। মৃত দিলে সেক্ষেত্রে কিন্তু ওয়ারিশ সার্টিফিকেট অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি জীবিত দিয়ে দিচ্ছি, এরপর সংযোজন অপশনটিতে ট্যাপ করে দিলাম, দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা 6 নম্বর অপশনটিতে চলে আসবো এবং এখানে প্রয়োজনীয় কাগজপত্র কিছু আপলোড করতে হবে। আপনার দলিলের যেসব দলিলগুলো আপনি সেখানে এন্ট্রি করছেন সেসব দলিলের স্ক্যান কপিগুলো কিন্তু আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমি যেহেতু একটা দলিলের নম্বর দিয়েছি সেক্ষেত্রে আমার একটা দলিলের নম্বরই কিন্তু এখানে আসছে। দেখুন যে মূল দলিলের স্ক্যান কপি এবং দলিল নাম্বার কত সেই দলিল নাম্বারটাই কিন্তু এখানে আমাকে সংযোজন করতে হবে এবং আপনি মোবাইল দিয়ে অথবা আপনার স্ক্যানার দিয়ে সেগুলো পিডিএফ করে নেবেন একই সাথে। তো এটা ফাইল সাইজ অবশ্যই আপনার প্রতিটা পেজের যে ফাইল সাইজ আছে সেটা 1.25 MBর ভিতরে হতে হবে এবং টোটালি ফাইল সাইজটা আপনার 25 MBর ভিতরে রাখতে হবে। আর নির্দেশিকাটার উপরে কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো মূল দলিলটা আমি এখানে সংযোজন করে দিব। ওকে, এরপর হচ্ছে আপনি যদি কোনো ভুল করেন তাহলে এখান থেকে কিন্তু ডিলিটও করতে পারবেন, আবার চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে খতিয়ানের স্ক্যান কপি এবং কত নাম্বার খতিয়ান সেটা কিন্তু এখানে উল্লেখ আছে। আপনার যদি বেশি খতিয়ান হয় তাহলে সেগুলোর লিস্ট কিন্তু নিচে থাকবে এবং সেগুলো দেখে দেখে এখান থেকে সংযোজন করে দিবেন। তো
এখান থেকে আমি সংযোজন করে দিলাম খতিয়ান লিস্টটা। ওকে, তো এরপরে হচ্ছে জমি চৌহদির নকশা অন্যান্য এগুলো দরকার নাই। এখান থেকে যে রাইট সাইনটা আছে এই সাইনটা আপনি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন, ওকে করে দিবেন। এটা আনমার্ক করা থাকে, এখান থেকে মার্ক করে দিবেন। এরপর হচ্ছে যদি মনে করেন যে সবকিছু ঠিকঠাক আছে তাহলে এখান থেকে আবেদন দাখিল করুন অপশনটাতে ট্যাপ করে দিবেন। আর যদি আপনি চান যে পরবর্তীতে দাখিল করার জন্য, সেক্ষেত্রে আপনি এখানে খসড়া সংরক্ষণ করুন এই অপশনটিতে ট্যাপ করে রাখতে পারেন। খসড়া সংরক্ষণ করুন, এটাতে ট্যাপ করলে আপনার সামনে কিন্তু একটা ট্র্যাকিং কোড চলে আসবে। সেই ট্র্যাকিং কোডটা হচ্ছে আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি খসড়া সংরক্ষণ করব, এখন হ্যাঁ দিয়ে দিলাম। তো এখন এখানে লেখা আসছে আপনার তথ্যগুলো আপডেট করা হচ্ছে। তো এখানে দেখুন যে আপনার একটা ট্র্যাকিং নাম্বার কিন্তু এখানে আসছে। এই ট্র্যাকিং নাম্বারটা আমাকে সংগ্রহ করে রাখতে হবে, কারণ হচ্ছে পরবর্তীতে আমি যখন এটাকে সাবমিট করব তখন হচ্ছে আমার এই ট্র্যাকিং নাম্বারটার প্রয়োজন হবে। সো আমি এক্ষেত্রে ট্র্যাকিং নাম্বারটা হচ্ছে কপি করে নোটপ্যাডে রেখে দিলাম। এখন আমি আবারও ধরুন এই খসড়া আবেদনটা দিয়ে আমি হচ্ছে এটাকে সাবমিট করব। তো আমি এখান থেকে আবারও খসড়া আবেদন এটাতে যাব, ট্র্যাকিং নাম্বারটা এখানে দিব, এরপর হচ্ছে ফোন নাম্বারটা এখানে দিতে হবে, যে ফোন নাম্বারটা দিয়ে হচ্ছে আমি ওটিপি সেন্ড করছিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে খুঁজুন অপশনটিতে ট্যাপ করলে কিন্তু আমার ডিটেল আবারও এখানে চলে আসবে। প্রথম থেকে আবার কাজগুলো করতে হবে, একটু ড্রাফট আছে সবগুলো, সমস্যা নেই। আমার যে কোড ফি নম্বরটা আছে সেই কোড ফি নম্বরটা আমি এখানে দিব, দেন ফোন নাম্বারটা দিব, ফোন নাম্বার দেওয়ার পরে ভেরিফাই করব, দেন কিন্তু আমার কিন্তু সবগুলো কিন্তু নিচে চলে আসছে, কিছু অ্যাটাচমেন্ট করা আছে। এখন এখান থেকে আমি চেকমার্ক দিয়ে এখানে আবেদন দাখিল করুন এই অপশনটিতে ট্যাপ করে দিব এবং এখানে আবেদন দাখিল করুন এটাতে দিলে কিন্তু আপনার আবেদনটি দাখিল করতে ইচ্ছুক কিনা সেটার জন্য আমি হ্যাঁ চাপবো, তখন কিন্তু আমার আবেদনটি দাখিল হয়ে যাবে। এবং এখান থেকে আমার আবেদনের ট্র্যাকিং নাম্বারটা এখানে কিন্তু দেওয়া হয়েছে এবং নোটিশ জারি ফি হিসাবে এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য সবসময় আপনি ইন্টারনেট ব্যাংকিংটা চুজ করবেন। ইন্টারনেট ব্যাংকিংটা চুজ করে অগ্রসর হবেন। এক্ষেত্রে আপনি এখান থেকে বিকাশ পেয়ে যাবেন। আমি বিকাশে পেমেন্ট করব। পেমেন্টটা দেওয়ার পরে এখানে বিকাশের ওয়ালেট চলে আসবে। তো এখান থেকে আমি যে নাম্বারে টাকা আছে সেই নাম্বার থেকে বিকাশে টাকাটা পেমেন্ট করে দিব। ওকে, আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার আবেদনপত্রের নম্বরটাও এখানে চলে আসছে। তো আমি হচ্ছে এগুলো একটু কপি করে রাখছি পরবর্তীতে ইউজ করার জন্য। তো এখান থেকে আপনি পেমেন্ট স্লিপটা প্রথমে ডাউনলোড করবেন, দেন এখান থেকে আবেদনের প্রিন্ট কপি এটা ডাউনলোড করতে হবে। তো দেখুন ডিটেল আবেদনের প্রিন্ট কপি ডাউনলোড হয়ে গেছে এবং আবেদনপত্রটাও কিন্তু এখানে চলে আসছে। তো এই দুইটার প্রিন্ট কপি কিন্তু আপনার কাছে সংগ্রহ করে রাখতে হবে, কারণ হচ্ছে এই দুইটার কপি আপনার যে ভূমি অফিসে আছে তাদের কাছে গিয়ে কিন্তু জমা দিতে হবে। এই দুইটা আবেদনের কপি এবং আপনি আবেদনের সময় যে দলিলগুলো সাবমিট করছেন, যে খতিয়ানগুলো সাবমিট করছেন, যে এনআরই কার্ডের মাধ্যমে আবেদন করছেন সেই এনআরই কার্ডের কপি, ছবি এবং এই আবেদনপত্রগুলো হচ্ছে আপনাকে অফিসে গিয়ে জমা দিয়ে দিতে হবে। দেন পরবর্তীতে আপনার আপডেটটা কি হচ্ছে সেই আপডেটগুলো কিন্তু আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। তো আপডেটটা কিভাবে জানবেন সেটাও আমি আপনাদেরকে একইভাবে দেখিয়ে দিচ্ছি। আমি হোমে চলে গেলাম এবং এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থায় চলে যাবেন। আবেদনের সর্বশেষ অবস্থায় গেলে এখানে দেখতে পারবেন বিভাগ নির্বাচন করতে বলা হবে, আবেদনের আইডি। তো আবেদনের আইডিটা সর্বশেষ কিন্তু আপনাকে দেওয়া হয়েছে এখানে আবেদনের আইডি এখানে দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র নম্বরে 0 লিখে শুধুমাত্র এখানে ওকে, এখানে 0 লেখার দরকার নেই, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে ট্যাপ করে খুঁজুন দিবেন। দেন এখানে কিন্তু আবারও ফোন নাম্বারটা চাওয়া হবে, ফোন নাম্বার দিয়ে দেন এখানে খুঁজুন অপশনটি ট্যাপ করবেন। দেখুন এখানে কিন্তু আপনার ডিটেল ধাপ কিন্তু চলে আসছে। হ্যাঁ, সো এভাবে করে হচ্ছে আপনি এটার আপডেটটা জানতে পারবেন। তো আশা করি খুব সহজেই আপনি নামজারি আবেদন অনলাইনে করতে পারবেন। যদি কোনো ধরনের কারো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের কাছে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যদি এখন আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।